প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ 24-এ। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইসরায়েলের পক্ষে থাকলেই সর্বনাশ, হুথিদের হামলা এবার বিশ্ব বাণিজ্যের দিকে। ইসরায়েলি দূতাবাস কর্মীর বাড়িতে রাশিয়ার হামলা। যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক যে ছকে আটকাতে চাইছে ইরান। ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধের ঘোষণা স্লোভেনিয়ার। ইসরায়েল না চাইলে ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব নয়, বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের ওপর শুল্ক হ্রাস, প্রথম দিনেই ক্ষতির মুখে ভারতের পোশাক বাজার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইসরায়েলের পক্ষে থাকলেই সর্বনাশ, হুথিদের হামলা এবার বিশ্ব বাণিজ্যের দিকে। ইয়েমেন ভিত্তিক হুথি আন্দোলনের শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুথি ঘোষণা দিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো কোম্পানির জাহাজকেই এবার তারা লক্ষ্যবস্তুতে পরিণত করবে। গাজায় চলমান যুদ্ধ এবং ইসরায়েল আরোপিত দুর্ভিক্ষের জবাবে এই চতুর্থ ধাপের হামলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। টেলিভিশনে প্রচারিত এক দীর্ঘ ভাষণে প্রায় 100 মিনিট তিনি বলেন, আমাদের সামরিক বাহিনী এসব কোম্পানিকে টার্গেট করার পূর্ণ সক্ষমতা রাখে। তিনি বলেন, হামলার পরিসর বাড়ানো এখন একটি জরুরি পদক্ষেপ। আল হুথি সতর্ক করে বলেন, যে কেউ ইসরায়েলি শত্রুর পক্ষে দাঁড়ানোর সাহস দেখাবে, বিশ্বাসঘাতকতা এবং অপরাধের সব হাতিয়ার ব্যবহার করে তাকে আমরা সতর্ক করছি। তিনি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে সমালোচনা করে বলেন, তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে না। সেই সঙ্গে তিনি আহ্বান জানান, যেসব আরব দেশ এখনও ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বাণিজ্য চালিয়ে যাচ্ছে, তারা যেন কলম্বিয়ার মতো পদক্ষেপ নেয়। উল্লেখ্য, কলম্বিয়া সম্প্রতি ইসরায়েলে কয়লা রপ্তানি নিষিদ্ধ করেছে। হুথি নেতা জানান, ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এ সপ্তাহে তারা 10টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ করেছে, যার লক্ষ্য ছিল বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে জড়িত অথবা ইসরায়েলে পণ্য পরিবহনকারী যে কোনো প্রতিষ্ঠান এখন থেকে হুথি হামলার ঝুঁকিতে রয়েছে। ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধের ঘোষণা স্লোভেনিয়ার। স্লোভেনিয়া সরকার ঘোষণা করেছে যে তারা ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র রপ্তানি, আমদানি ও স্থানান্তর নিষিদ্ধ করেছে। এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলের উদ্দেশ্যে স্লোভেনিয়ার ভূখণ্ড দিয়ে কোনো সামরিক সরঞ্জাম যাতায়াত বা লেনদেন আর বৈধ থাকছে না। স্লোভেনিয়া সরকারে এক বিবৃতিতে জানানো হয়, গাজার মানবিক বিপর্যয় ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন নিজেই কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না, যার পেছনে রয়েছে অভ্যন্তরীণ মতপার্থক্য ও ঐক্যহীনতা। বিবৃতিতে আরও বলা হয়, গাজায় মানুষ মরছে কারণ তাদের মানবিক সহায়তা ব্যবস্থা পরিকল্পিতভাবে অস্বীকার করা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রত্যেক দায়িত্বশীল রাষ্ট্রের উচিত এগিয়ে আসা। প্রধানমন্ত্রী রবার্ট গোলোবের নেতৃত্বাধীন সরকার জানায়, তারা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় সাংবিধানিক ও নৈতিকতভাবে অটল এবং এজন্য ইসরায়েল সরকারের বিরুদ্ধে আরও কিছু পদক্ষেপ আসন্ন সপ্তাহগুলোতে নেওয়া হবে, যদিও এখনও বিস্তারিত জানানো হয়নি। স্লোভেনিয়ার এই পদক্ষেপ ইউরোপীয় রাজনীতিতে একটি শক্ত বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা, যেখানে গাজার চলমান মানবিক সংকট নিয়ে বহু দেশ প্রকাশ্যে সমালোচনা করলেও কার্যকর পদক্ষেপ নিতে দ্বিধায় রয়েছে। স্লোভেনিয়া সেই নির্লিপ্ততা ভেঙে এবার সরাসরি অস্ত্র নিষেধাজ্ঞার পথ নিল। যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক যে ছকে আটকাতে চাইছে ইরান। পরমাণু আলোচনায় ফেরার প্রশ্নে ইরান নতুন কৌশল নিচ্ছে। আগের মতো শুধু আলোচনার টেবিলে ফিরলেই হবে না, এবার তারা চাইছে আগ্রাসনের জন্য ক্ষতিপূরণ, ব্যাখ্যা এবং ভবিষ্যতের নিশ্চয়তা। এই অবস্থান থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে রাজনৈতিক চাপে ফেলতে চায় তেহরান। এখন ইরান বলছে আলোচনা সম্ভব, তবে কিছু শর্ত সাপেক্ষে। তেহরানে ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তারা আমাদের আক্রমণ করেছিল, তখন আমরা আলোচনায় ছিলাম। এখন তারা যদি সত্যি আবার আলোচনা চায়, তাহলে আগে ক্ষতিপূরণ দিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে এমন আর হবে না। বিশ্লেষকদের মতে এটি ইরানের চাপ সৃষ্টির কৌশল। তারা একদিকে অপ্রত্যক্ষভাবে মার্কিন কূটনীতিক স্টিভ হুইটকপের সঙ্গে যোগাযোগ রাখছে, অন্যদিকে জনগণের সামনে যুক্তরাষ্ট্রের বিশ্বাস ভঙ্গ তুলে ধরে নিজেদের অবস্থানকে কঠোর করছে। আরাকচি বলেন, আলোচনার পথ একেবারে বন্ধ নয়, কিন্তু এই পথে প্রথম পদক্ষেপ হতে হবে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা। তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেন, যদি তারা আবার শূন্যমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দাবি করে, তাহলে কোনো আলোচনা সম্ভব নয়। ইরান শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপীয় দেশগুলোকেও সতর্ক করেছে। আরাকচি বলেন, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি যদি স্ন্যাপব্যাক মেকানিজম চালু করে, তাহলে সেটা হবে আলোচনার শেষ, কারণ তারা একদিকে নিষেধাজ্ঞা তোলার কথা বলে, আবার অন্যদিকে বাস্তব কোনো পরিবর্তন আনতে পারে না। তথ্যসূত্র মেহের নিউজ এজেন্সি। ইসরায়েলি দূতাবাস কর্মীর বাড়িতে রাশিয়ার হামলা।
ইসরায়েলি দূতাবাসের কর্মীর বাড়িতে রাশিয়ার ড্রোন ও মিসাইল আঘাত হেনেছে, এতে তার বাড়িটি বিধ্বস্ত হয়। একই সময় কিয়েভ জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুক্রবার 1 আগস্ট ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সায়ারের বরাতে দ্য টাইমস অফ ইসরায়েল ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছে। বৃহস্পতিবারের ইউক্রেনে ব্যাপক হামলা করে রাশিয়া, তবে সেই হামলাতেই ইসরায়েলের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা স্পষ্ট করেননি সায়ার। ধারণা করা হচ্ছে কিয়েভে আঘাত হানা বিভিন্ন লক্ষ্যবস্তুর পার্শ্ববর্তী হওয়ায় তার বাড়িটিও বিধ্বস্ত হয়। সার কিয়েভে রাশিয়ার হামলার নিন্দা করেছেন। ইসরায়েলি দূতাবাসের কর্মীর বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সার জানান, কিয়েভের বেশ কয়েকটি জেলায় রাশিয়ার সাম্প্রতিক হামলা নিন্দনীয়, যার ফলে একজন ইসরায়েলি দূতাবাস কর্মীর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সার এক্সে লিখেছেন, আমি কিয়েভের আবাসিক এলাকায় রাশিয়ার হামলার নিন্দা করছি, যার ফলে বিপুল ও মর্মান্তিক প্রাণহানি ঘটেছে। আমি ইউক্রেনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের সচিবের সাথে কথা বলেছি, তার বাড়িতে হামলা হয়েছে। সার আরও বলেন, আমরা একটি টেকসই এবং স্থায়ী শান্তির আহ্বান জানাই, যা ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চিত করবে। সার কিয়েভে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করার 2 সপ্তাহ পরে এই মন্তব্য করতে বাধ্য হলেন। ওই বৈঠক শেষে তিনি ঘোষণা করেছিলেন, ইসরায়েল এবং ইউক্রেন ইরানের হুমকির ব্যাপারে একটি সামরিক সংলাপ শুরু করেছে। বেসামরিক নাগরিকদের উপর রাশিয়ার হামলার নিন্দা করে ইসরায়েল। সংবাদ মাধ্যম কিয়েভ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার 31 জুলাই চালানো ওই হামলায় এ পর্যন্ত 31 জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের ভেতর থেকে 159 জনেরও বেশি মানুষকে আহত অবস্থায় পাওয়া গেছে। শহরের মার্শাল প্রশাসনের প্রধান তাইমুর তাকাচেঙ্কো বলেছেন, রাতভর অনুসন্ধান অভিযান অব্যাহত ছিল এবং এখনও চলছে। সিয়াতোশিনস্কি জেলায় নিহতদের মৃতদেহ উদ্ধার চলছে। যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক যে ছকে আটকাতে চাইছে ইরান। পরমাণু আলোচনায় ফেরার প্রশ্নে ইরান নতুন কৌশল নিচ্ছে। আগের মতো শুধু আলোচনার টেবিলে ফিরলেই হবে না, এবার তারা চাইছে আগ্রাসনের জন্য ক্ষতিপূরণ, ব্যাখ্যা এবং ভবিষ্যতের নিশ্চয়তা। এই অবস্থান থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে রাজনৈতিক চাপে ফেলতে চায় তেহরান। এখন ইরান বলছে আলোচনা সম্ভব, তবে কিছু শর্ত সাপেক্ষে। তেহরানে ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তারা আমাদের আক্রমণ করেছিল, তখন আমরা আলোচনায় ছিলাম। এখন তারা যদি সত্যি আবার আলোচনা চায়, তাহলে আগে ক্ষতিপূরণ দিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে এমন আর হবে না। বিশ্লেষকদের মতে এটি ইরানের চাপ সৃষ্টির কৌশল। তারা একদিকে অপ্রত্যক্ষভাবে মার্কিন কূটনীতিক স্টিভ হুইটকপের সঙ্গে যোগাযোগ রাখছে, অন্যদিকে জনগণের সামনে যুক্তরাষ্ট্রের বিশ্বাসভঙ্গ তুলে ধরে নিজেদের অবস্থানকে কঠোর করছে। আরাকচি বলেন, আলোচনার পথ একেবারে বন্ধ নয়, কিন্তু এই পথে প্রথম পদক্ষেপ হতে হবে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা। তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেন, যদি তারা আবার শূন্যমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দাবি করে, তাহলে কোনো আলোচনা সম্ভব নয়। ইরান শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপীয় দেশগুলোকেও সতর্ক করেছে। আরাকচি বলেন, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি যদি স্ন্যাপব্যাক মেকানিজম চালু করে, তাহলে সেটা হবে আলোচনার শেষ, কারণ তারা একদিকে নিষেধাজ্ঞা তোলার কথা বলে, আবার অন্যদিকে বাস্তব কোনো পরিবর্তন আনতে পারে না। তথ্যসূত্র, মেহের নিউজ এজেন্সি। বাংলাদেশের ওপর শুল্ক হ্রাস, প্রথম দিনেই ক্ষতির মুখে ভারতের পোশাক বাজার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর আমদানি শুল্ক 35% থেকে কমিয়ে 20% নির্ধারণ করেছেন। এরপরই আজ 1 আগস্ট ভারতীয় টেক্সটাইল কোম্পানিগুলোর শেয়ার মূল্য বড় ধরনের পতনের মুখে পড়েছে। গার্মেন্টস খাতে ভারতের প্রধান প্রতিযোগী বাংলাদেশি সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে চলে গেল। বাংলাদেশ আগে থেকেই তৈরি পোশাক আরএমজি রপ্তানির অন্যতম বড় দেশ। নতুন এই সিদ্ধান্ত ভারতীয় পোশাক প্রস্তুতকারকদের ওপর আরও চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। এই ঘোষণা পরপরই ভারতীয় টেক্সটাইল খাতের একাধিক কোম্পানির শেয়ার দামে উল্লেখযোগ্য পতন ঘটে। আপস্টকের প্রতিবেদনে বলা হয়, ভারতের কেপিআর মিলসের শেয়ার 5%, ওয়েলস্পুন লিভিংয়ের শেয়ার 2%, অলোক ইন্ডাস্ট্রিজের শেয়ার 0.8%, পিআর গ্লোবালের শেয়ার 3.7%, গোকুল দাস এক্সপোর্টসের শেয়ার 2.6%, কিটেক্স গার্মেন্টসের শেয়ার 3.21% এবং বর্ধমান টেক্সটাইলের শেয়ার 2.8% কমে যায়। যুক্তরাষ্ট্রের নতুন প্রকাশিত আমদানি শুল্ক তালিকা অনুসারে 50টিরও বেশি দেশের ওপর শুল্ক কমিয়েছে ট্রাম্প। এতে রয়েছে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান 19%, ভিয়েতনাম 20% এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো আসিয়ান দেশগুলোতে 19%। তবে ভারতের ওপর 25% আমদানি শুল্ক নির্ধারণ করেছেন ট্রাম্প। ট্রাম্পের নতুন শুল্কনীতিকে ঘিরে ভারতীয় রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে শ্রমনির্ভর খাত যেমন টেক্সটাইল ও উচ্চমূল্যের ইলেকট্রনিক্স পণ্য রপ্তানির ক্ষেত্রে। কারণ যুক্তরাষ্ট্রই ভারতের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য, আর সেখানে প্রতিযোগিতায় টিকে থাকা এখন আরও কঠিন হয়ে পড়ছে। বিশ্লেষকরা বলছেন, যদি ভারত শিগগিরই আরও সুবিধাজনক বাণিজ্য চুক্তি না করে, তাহলে রপ্তানিকারকরা মার্কেটে নিজেদের অবস্থান ধরে রাখতে হিমশিম খাবে।